আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে প্রায় 400 জনে দাঁড়িয়েছে। হিমবাহ ধসে ঘটে এই বিপর্যয়। 1 সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। আস্থা বাড়বে বলে মত বিশেষজ্ঞের। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের 36 দলের ড্র অনুষ্ঠিত। রিয়াল মাদ্রিদের বড় প্রতিপক্ষ আর্সেনাল ও ইন্টার মিলান। এবারে বিস্তারিত। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 389 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ কমপক্ষে 1,500-এর বেশি মানুষ। এর মধ্যে নেপালে 9 শতাধিক এবং তিব্বতে 5.5 শতাধিক মানুষ নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ 28টি দেশের পর্যটক। এছাড়া নেপালের অন্তত 9টি জলবিদ্যুৎ প্রকল্প, 19টি সেতু এবং 40 কিলোমিটার মহাসড়ক ভেসে গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নদীতে ধ্বংসাবশেষ আটকে থাকায় ফের বন্যার শঙ্কা করা হচ্ছে। ভূমিকম্প নয়, মূলত হিমবাহ ধস ও ধ্বংসাবশেষের তীব্র স্রোত থেকেই নেপালের আকস্মিক বন্যা ও দুর্যোগের সূত্রপাত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। পাশাপাশি পাহাড় থেকে বিপুল পরিমাণ বরফ ধসের সাথে পাথর ও কাদামাটি থাকায় প্রাণহানি বেশি হয়েছে। একই অঞ্চলে দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 26 আগস্ট নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলার গ্রামের মানুষের কাছে বুধবার সকালটা অন্যান্য সাধারণ দিনের মতোই ছিল। পাহাড় ঘেরা শান্ত জনপদ, নদীর স্বাভাবিক স্রোত। কিন্তু কেউ হয়তো কল্পনাও করেনি যে কয়েক মুহূর্তেই সেই পরিচিত প্রকৃতি এমন ভয়ঙ্কর রূপ নেবে। অন্যান্য দিনের মতোই কাজ করছিলেন স্থানীয়রা, ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকরা। কিন্তু সকাল 9টার দিকে হিমালয় অঞ্চল জুড়ে নেমে আসে এক ভয়ঙ্কর আকস্মিক বন্যা। তিব্বত থেকে নেপালের ভোতেকুশ নদীতে কাদা পানির তীব্র স্রোত এসে আছড়ে পড়ে ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে। মুহূর্তের মধ্যে গ্রাস করে বিস্তীর্ণ এলাকা। তিব্বতের সঙ্গে নেপালের গুরুত্বপূর্ণ গিয়েরং স্থলবন্দরে এই ভূমিধসের ঘটনা ঘটে। তিব্বত সহ ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাহাড় থেকে নেমে আসা শক্তিশালী কাদা পানির ঢল মুহূর্তের মধ্যে ভাসিয়ে দেয় নদীর তীরবর্তী গ্রাম, বাজার, রাস্তা, সেতু। কাদামাটিতে আটকে পড়ার কারণে শত শত মানুষের প্রাণহানি হয়। নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন 1,500-এরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই পর্যটক এবং ভারতীয় নাগরিক। আকস্মিক এই বন্যার কারণ ভূমিকম্প থেকে হয়েছে প্রথমে ধারণা করা হলো, পরে জানা যায় মূলত ভূমিধস এবং তুষারধস থেকেই এর সূত্রপাত। তুষারধসের জেরে পাথর ও বরফের স্তূপে অবরুদ্ধ থাকা নদীর গতিপথ হঠাৎ ভেঙে সৃষ্টি হয় এই বিধ্বংসী আকস্মিক বন্যার। স্যাটেলাইট চিত্রেও বড় ধরনের বরফ পাথরের ধস ও ধ্বংসাবশেষ দেখা গেছে। USGS এর মতে এ ধরনের ডেব্রিস ফ্লো খুব দ্রুত গতিতে নেমে আসে এবং সামনে যা পায় তাই ধ্বংস করে ফেলে। বিপর্যস্ত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই সময়ে বিপুল পর্যটক এখানে জড়ো হন। কয়েক হাজার পর্যটক নেপাল হয়ে মানস সরোবরে যান। জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলের হিমবাহ দ্রুত গতিতে গলছে বলছেন বিজ্ঞানীরা। এদিকে একই অঞ্চলে দ্বিতীয় দফায় বন্যার সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নেপালের সীমান্তবর্তী ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এ বন্যা ও ভূমিধসকে 2015 সালের প্রাণঘাতী ভূমিকম্পের পর নেপালে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে। প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এই প্রকৃতি যখন বিগড়ে যায় তখন ধরণীতে নেমে আসে মহাপ্রলয়। আর এই বিপদের সামনে কয়েক মিনিটের ব্যবধানই জীবন মৃত্যুর পার্থক্য হয়ে দাঁড়ায়। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। মক্কা চুক্তিতে যোগ দিতে সদস্য দেশগুলোর কাছ থেকে প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। চুক্তিটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা বলেও মন্তব্য করেন তিনি।
গত 7 আগস্ট মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সামরিক উত্তেজনার মধ্যে 3 দেশের নিরাপত্তা ও সহযোগিতা আরও শক্তিশালী করাই চুক্তির মূল লক্ষ্য। যেখানে জোটভুক্ত যে কোনো একটি দেশের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা বলেই গণ্য হবে। এই চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে চলছে নানা আলোচনা। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়ে হুমায়ুন কবির জানান, ঢাকার পক্ষ থেকে এই চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এমন হয় যে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটা নির্ভর করছে জোটের সদস্যদের ইচ্ছার ওপর। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। চুক্তিটি বিস্তৃত হলে বিশ্ব মুসলিম সমাজের কল্যাণ হবে বলেও মনে করেন তিনি। এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। এদিকে ফেসবুক পোস্টে মক্কা চুক্তি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে একীভূত হওয়া 5টি ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী তাদের মূল টাকা উত্তোলন করতে পারবেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই টাকা তুলতে পারবেন গ্রাহকরা। আর লভ্যাংশ নিতে চাইলে মেয়াদি আমানতের নিয়ম মেনে ক্রেতারা তা পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। সম্প্রতি সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলে ঘোষণা দিলেও এ বিষয়ে আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা ছিল। এমন বাস্তবতায় আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলেই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে মেয়াদি আমানতের নিয়ম মেনে ক্রেতারা লভ্যাংশ পাবেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে সম্মিলিত 5 ইসলামী ব্যাংক থেকে আমানতকারীরা তাদের গচ্ছিত অর্থ তুলতে পারবেন। তবে কোন ধরনের আমানতকারীরা এই অর্থ তুলতে পারবেন, বিস্তারিত আপনাদের জানাবো। ব্যক্তি আমানতকারীরা আল ওয়াদিয়া, চলতি হিসাব মুতারাবা, সঞ্চয় হিসাব ও মুতারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী তুলতে পারবেন। 1 সেপ্টেম্বর থেকে আসলে যেটা দেওয়া হবে সেটা একেবারে নতুন একটা প্রক্রিয়া। কেউ যদি মনে করে যে আমি আমার টাকাটা শুধুমাত্র প্রিন্সিপালটা আমি নিয়ে আমি চলে যাব, তাহলে তাকে এটা দেওয়া হবে। এবং সেই হিসেবে এই ধরনের এটা শুধুমাত্র ব্যক্তি অ্যাকাউন্টগুলোকেই প্রদান করা হবে। ব্যক্তি আমানতকারীদের জন্য ব্যাংকটি স্বাভাবিক লেনদেনের পরিধি আরও বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীরা যদি মনে করেন যে আমরা শুধু প্রিন্সিপাল, আমরা সুদ সহ নেব, তাহলে তাদেরকে ওই স্কিমে যেভাবে বলা আছে সেই স্কিম হিসাবে ওনাদেরকে যেতে হবে। অর্থনীতিবিদরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। জানান, এতে ব্যাংক ব্যবস্থার প্রতি গ্রাহকের আস্থা বাড়বে। উদ্যোগটা পজিটিভ ওই দিক থেকে যে ব্যাংকিং সিস্টেমের উপরে একটু ভরসা এবং ট্রাস্টটা একটু ফিরে আসবে আস্তে আস্তে করে। বিশেষ করে সরকারের একটা চেষ্টা হচ্ছে যাতে করে 5টা যেটা সম্মিলিত ব্যাংক এটাকে যদি দাঁড় করানো যায়। প্রায় 35,000 কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক বর্তমানে দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সুন্দরবন থেকে লোকালয়ে আসা 4.5 ফুট লম্বা একটি বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন উপকূলীয় চিলা এলাকার একটি বসতঘরে সাপটিকে দেখে বন বিভাগকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রিন পিট ভাইপারটিকে উদ্ধার করেন। পরে সাপটিকে বনে উন্মুক্ত করা হয়।
সাপের বিষ থেকে তৈরি হয় ওষুধের কাঁচামাল ও অ্যান্টিভেনম, যা আমদানি হয় বিদেশ থেকে। এতে বছরে সরকারের ব্যয় হয় বিপুল পরিমাণ টাকা। তবে পটুয়াখালীর রাজ্জাক বিশ্বাসের সাপের খামার থেকে মাসে ৮ কোটি টাকার বিষ উৎপাদন সম্ভব হলেও তা প্রক্রিয়াজাত করতে না পারা এবং ক্রেতা না পাওয়ায় বন্ধ হতে বসেছে। তাই সরকারের সহযোগিতা চাইছেন খামার মালিক, কর্মচারী ও এলাকাবাসীরা। পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাস ২০০০ সালে প্রবাস জীবনের ইতি টেনে গড়ে তোলেন বাংলাদেশ স্নেক ভেনম নামের একটি সাপের খামার। বর্তমানে তার খামারে রয়েছে তীব্র বিষধর রাসেলস ভাইপার ও কিং কোবরা সহ অন্তত ৩০০টি সাপ। দীর্ঘ ২৬ বছর যাবৎ তিনি এসব সাপ লালন পালন করে আসছেন। প্রায় ৬ মাস আগে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তিনি এসব সাপ থেকে বিষ উৎপাদনের অনুমোদন পেয়েছেন। বর্তমানে রাজ্জাক বিশ্বাসের এ সাপের খামার থেকে প্রতি মাসে প্রায় ৮ কোটি টাকার বিষ উৎপাদন সম্ভব। তারপরও ক্রেতার অভাবে এসব সাপের বিষ তিনি বিক্রি করতে পারছেন না। এই প্রক্রিয়াজাত করার জন্য আমাদের মূলত মেশিন এবং অর্থের প্রয়োজন, এবং এইটা মূলত আমাদের যে এখন অবস্থা, যদি সরকার আমাদের সহযোগিতা না করে এবং এই মেশিন কেনা এবং প্রসেস প্রক্রিয়া করার জন্য যদি সহযোগিতা না করে আর্থিকভাবে, তাহলে আমরা মূলত এই সাপের খামারটা দিয়ে এখন আমরা মূলত কোনো কিছু করতে পারতেছি না। রাজ্জাক বিশ্বাসের এই সাপের খামারটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৮০ জন শ্রমিক রয়েছে। এই খামারটি বন্ধ হয়ে গেলে এসব শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। লাইসেন্স পাইয়া এখন দেখা গেছে আমরা বিষ বিক্রি করতে পারতেছি না, কারণ আমরা বাহিরে বাজারজাত করতে পারতেছি না। আর এটা যদি বাজারজাত আমরা করতে পারতাম, তা আমরা ডেভেলপ হইতাম, দেশ ডেভেলপ হইতে। রাজ্জাক বিশ্বাসের খামারের শুরু থেকেই সকল ধরনের সহযোগিতা করে আসছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বর্তমানে তার সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা যখন তাকে দিয়েছি, লাইসেন্স দিয়েছি, তখন আমাদের দায়িত্ব থাকবে যে এই ভেনমটা যাতে ব্যবহার করা যায় সেটাকে উপযুক্ত করা। রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি টিকিয়ে রাখতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। খেলার খবর। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। মোনাকোর গ্রিমালদি ফোরামের সম্পূর্ণ নতুন ধাঁচের এবারের ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০২৬-২৭ মৌসুমে দামামা বেজেছে আনুষ্ঠানিকভাবে। পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিক, ম্যান সিটি, লিভারপুল, আর্সেনাল কিংবা ইন্টার মিলান, ইউরোপের ৩৬টি হেভিওয়েট ক্লাব আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায়। মোনাকোর গ্রিমালদি ফোরামে সম্পূর্ণ নতুন ধাঁচে অনুষ্ঠিত হয়েছে এবারের ড্র, যেখানে এক মুহূর্তেই ভেসে উঠে ৮টি দল এবং তাদের প্রতিপক্ষের নাম। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের নাম উঠে সবার আগে। শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুতেই বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ আর্সেনাল ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির প্রাথমিক পর্বের লড়াইটাও সহজ হচ্ছে না। ফরাসি জায়ান্টদের সামনে প্রতিপক্ষ হিসেবে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ পাওয়ার হাউস ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হওয়ার পাশাপাশি সিটির মাঠে গিয়ে খেলতে হবে লুইস এনরিকের শিষ্যদের। অন্যদিকে বার্সেলোনাও বেশ শক্ত প্রতিপক্ষ পেয়েছে। ঘরের মাঠ নু ক্যাম্পে তারা লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। পাশাপাশি ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষেও মাঠে নামবে কাতালানরা। ইংলিশ লিগের অন্যতম সেরা দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানির বায়ার্ন মিউনিক, স্প্যানিশ ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবকে। এবারে লিগ পর্বে গতবারের রানার্স আপ আর্সেনালের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ছাড়াও বরুসিয়া ডর্টমুন্ড ও লিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে গানাররা। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের প্রথম লেগের ম্যাচগুলো। দীর্ঘ লড়াই শেষে আগামী বছরের ২৭ জানুয়ারি লিগ পর্বের শেষ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে। আর জমজমাট ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের পরিচিত হোম ভেন্যু মেট্রোপলিতানো স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে প্রায় 400 জনে দাঁড়িয়েছে। হিমবাহ ধসে ঘটে এই বিপর্যয়। 1 সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। আস্থা বাড়বে বলে মত বিশেষজ্ঞের। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের 36 দলের ড্র অনুষ্ঠিত। রিয়াল মাদ্রিদের বড় প্রতিপক্ষ আর্সেনাল ও ইন্টার মিলান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।